হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো তোমরা অনেকেই আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলে রেসিপিগুলো একটু শেয়ার করার জন্য। তো এই রেসিপিটা হলো শিম শুকনা। তো এর মধ্যে বেশিরভাগটাই রয়েছে শিম, তারপরে বেগুন, টমেটো, মিষ্টি আলু, এমনি আলু। তো সমস্ত কিছু দিয়েই দেখো একটা পাঁচমেশালি সবজি করা হয়েছে। তো ফার্স্টে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে দেখো সমস্ত গুঁড়ো মশলা যেগুলো হয়, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, জিরে গুঁড়ো, তো সব কিছু দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে আর কি এটা দেখো যখন ভাজা হয়ে গেছে তখন জল ঢেলে দিয়েছি। তো তারপরে যখন সেদ্ধ হয়ে এসেছে তখন একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো তারপরে দেখো সমস্ত সবজিগুলোকে একেবারে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে শুকিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তো এটাকে আমরা বলি শিম শুকনা। তো তারপরে করব সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো কার্লি টেলস থেকে দিদিভাই বলেছিল সজনে ডাঁটা রেসিপিতে আমি কী মশলা দিয়েছিলাম। তো দেখো ফার্স্টেই মাছ ভাজাটা বসিয়ে দিলাম, আর সজনে ডাঁটার জন্য যে মশলাটা করব সেটা হলো এখানে কিছুটা আদা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়েছি কয়েকটা গোটা জিরে, তারপরে কালারের জন্য দিয়েছি একটু শুকনো লঙ্কা। তো দেখো কড়াইতে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ওই যে বাটা মশলাটা তৈরি করলাম ওটাই আর কি দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটু নুন হলুদ দিয়ে তারপরে দেখো আলু সজনে ডাঁটা সমস্ত কিছু দিয়ে একটুখানি ভেজে নেব। তারপরে এই যে একটু গরম জল দিয়ে ভাজা মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো ওদিকে মাছের ঝোলটা হচ্ছে আর এদিকে দেখো ভাতটাও নামিয়ে ফেলেছি। তো এখন এই যে মাছ ভাজাটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে এখন হাজব্যান্ডের জন্য দুটো রুটিও করে নেব। আর জানো তো এখন যেহেতু আমি সকালে ভাত খাচ্ছি না, তাই সকালের ব্রেকফাস্টটা একেবারে আর্লি মর্নিং করে নিচ্ছি। তো দেখো হাজব্যান্ডকে খাবারটা দিয়ে ওর টিফিন বক্সটা গুছিয়ে দিয়ে তারপরে উপরে গিয়ে আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করব। তো এখানে দেখো তরকারিটা রেডি হয়ে গেছে আর এখন হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম। তো চলো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। আর জানো তো এখন থেকে আমি চেষ্টা করছি একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করতে। তো দেখো আমি আজকে তৈরি করে নেব একটা হেলদি ব্রেকফাস্ট। তো আজকে করব এগ স্যালাড। তো এগ স্যালাড তৈরি করার জন্য আমি এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। তো ফার্স্টেই আমাকে এগটাকে বয়েল করতে হবে। তো এগটা বয়েল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 11 এগ বয়লার। তো এটাতে ফার্স্টে রয়েছে একটা হিট প্রোটেকশন কাভার, একটা রয়েছে পোস্ট ট্রে, আর একটা রয়েছে এগ বয়েলিং ট্রে, আর সব শেষে রয়েছে একটা হিটিং প্যালেট। আর তোমরা চাইলে এই একটা বয়লারেই কিন্তু সফট বয়েল, মিডিয়াম বয়েল, হার্ড বয়েল, তাছাড়াও ডিমের পোচ কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারো। তো আমার যেহেতু এগ স্যালাডের জন্য হার্ড বয়েল ডিম লাগবে, তো আমি সেই মেজারমেন্ট অনুযায়ী জলটা দিয়ে নিয়েছি। তো এর সঙ্গে যে ইউজার ম্যানুয়ালটা রয়েছে সেখানে তোমরা সমস্ত জলের পরিমাপটা পেয়ে যাবে, মানে কোন রেসিপির জন্য কতটুকু জল লাগবে সব কিছু সেখানে দেওয়া থাকবে। তো দেখো ডিমগুলোকে হালকা ছিদ্র করে এখানে সেদ্ধ হতে বসিয়ে দিলাম যাতে করে ডিমটা না ফেটে যায়। তো ওইদিকে ডিমটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে বাকি স্যালাডগুলো আমি রেডি করে নিই। তো এখানে স্যালাডের জন্য নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ, টমেটো, আর নিয়েছি লেবু, আর নিয়েছি কিছু ছোলা আর মুগ ভেজানো, যেটাকে আমি মাইক্রোওয়েভে 2 মিনিটের জন্য স্টিম করে নিয়েছি। তো এদিকে ফার্স্টেই টমেটোগুলো কেটে নিচ্ছি। তো আমি যেহেতু টমেটোর দানাগুলো খাই না, তো সেই জন্য টমেটোর দানাগুলো ফেলে দিয়েই এটাকে ভালো করে কুচিয়ে নেব। আর শসাটাকেও ভাবছি অন্যান্য দিনের থেকে একটু বড় করে কাটবো। আর এর মধ্যে অ্যাভোকাডো দিলেও খুব ভালো হয়, কিন্তু সেটা আমার কাছে নেই, তো সেই জন্য আমি ওটা স্কিপ করে গেলাম। আর এখন দেখো শসাগুলোকেও কেটে নিচ্ছি, আর পেঁয়াজটাকেও কিন্তু এই শসার মতোই আর কি কিউব করে কেটে নেব। তো তোমরা যদি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাও বা একটা হেলদি ব্রেকফাস্ট করতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। তো তারপরে দেখো এখানে আমার ডিম সেদ্ধটাও রেডি হয়ে গেছে। তো চলো এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিই। আর কি বলতো, এই রেসিপিটা যেমন খুব চটজলদি রেডি হয়ে যায় তেমনি কিন্তু পেটটাকেও বেশ অনেকক্ষণ ভরিয়ে রাখে। তো দেখো ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এখন এই যে ডিমগুলোকেও কিউব করে কেটে নেব। তো তারপরে দেখো যে স্টিম করা ছোলা আর মুগগুলো ছিল সেগুলো এখানে নিয়ে নিয়েছি। তো ফার্স্টেই কিউব করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা শসা, টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি যে ডিম সেদ্ধটা কেটে রেখেছিলাম সেটা। আর এখন দেখো এটাতে দিয়ে দিলাম সামান্য একটু মেয়োনিজ, আর টেস্টের জন্য দেবো একটুখানি নুন, আর দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো সামান্য একটু পাতিলেবুর রস। তো এটাকে এখন মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এগ স্যালাড।
এই একটা এগ বয়লার দিয়েই তোমরা কিন্তু ডিমের সুন্দর সুন্দর রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারো। আর এই প্রোডাক্টটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি আমার ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো দেখো স্যালাডটাকে এখন টেবিলে নিয়ে চলে এলাম আর এখন এটাকে খেয়ে নেব, তারপরে হচ্ছে বাবাইকে স্কুলের জন্য রেডি করব। তো তারপরে দেখো বাবাইকে ওদিকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি আর ওর জন্য এখানে ওর টিফিনটাও তৈরি করে নিচ্ছি। তো টিফিনে আজকে বেশি কিছু করলাম না, ওই একটু ম্যাগি করেই দিয়ে দিলাম। তো রোজ রোজ নিত্য নতুন টিফিন করতে জানো তো একেবারেই ভালো লাগে না, যেহেতু সকালে এত কিছু রান্না করি। দেখে মনে হতে পারে হয়তো অল্প রান্না, কিন্তু ওই যে ভাত, রুটি, ডাল, তরকারি, সবজি সমস্ত কিছুই তো আমাকে একাই করতে হয়। তারপরে এসে আর মন চায় না যে এই টিফিনটা তৈরি করি। তো একটু ম্যাগি দিয়ে দিলাম আর বাড়ি তো তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু স্কুলটা কাছে। তো স্কুল ছুটি হওয়ার ওই 10 মিনিটের মধ্যেই আর কি ও বাড়ি পৌঁছে যায়। তো তখন এসে আবার পেট ভরে ভাত খেয়ে নেয়। তো তারপরে দেখো বাবাইকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ওদিকে আমাদের কিছু মালপত্রও এসছে। তো আমাদের শেডের যে কাজ হচ্ছিল ওটা তো আজকেই কমপ্লিট হয়ে যাবে। তো কালকেও মিস্ত্রি দাদারা আসবে, কারণ কালকে আর একটা জিনিস তৈরি করা হবে। তো আগে থেকে বলবো না কি তৈরি হবে, তো ওটা আগে রেডি হোক, তারপরে আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বলছিলাম যে ছাদ নিয়ে আমাদের অনেক প্ল্যানিং রয়েছে, তো সেগুলোই আস্তে আস্তে করে করব। আর এখন দেখো এখন আমি ওই মিস্ত্রি দাদাদের জন্য একটু মুড়ি মাখছি। তো চানাচুরটা শেষ হয়ে গেছিলো, ওটাও ঢেলে নিলাম আর এখানে কিছু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। তো আমি বাড়িতে যেভাবে মুড়ি মাখা খাই ঠিক একই রকমভাবে কিন্তু ওনাদেরকেও মেখে দেবো। তো মুড়িটা মাখা হয়ে গেলে ভাবছি স্নানটা সেরে পুজোটা দিয়ে নেব। আর সকালে ঘর দোরই কোনো রকম করে গুছিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর অন্যান্য দিন যেভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি সেভাবে কিন্তু গোছানো হয়নি। তো ভাবছি আজকে পুজোটা কমপ্লিট করে তারপরে আর কি আস্তে আস্তে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নেব। না হলে কি হয় বলো তো, ওই সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে যায়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুর ঘরেও একটু বেশি সময় দিতে হবে। তো দেখো এদিকে স্নান করে চলে এসেছি। তো আজকে কিন্তু আমি শ্যাম্পু করিনি আর মাথার সিঁদুরটাও তুলিনি। তো যেহেতু মাথায় জল না দিলে থাকতে পারি না, তাই চুলটাকে এমনি একটু ভিজিয়ে নিয়েছি আর কালকে শ্যাম্পু করে নেব। তো এখন স্ক্যাল্পের দিকে একটুখানি শুকিয়েও নিলাম, না হলে ভেজা থাকলে না ঠান্ডা বসে যেতে পারে। তো পরে এসে ভালো করে ড্রাই করে নেব। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো মধুমিতা গাইন দিদিভাই লিখেছে, তোমার ভিডিও দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর জানো তো তোমাদের কমেন্ট পড়লেই বোঝা যায় সত্যিই তোমরা আমাকে মন থেকে ভীষণ ভালোবাসো। শ্রেয়া অ্যান্ড ক্রিশ ব্লগ থেকে দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই। তো তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এলাম। তো ঠাকুর ঘরে সকাল থেকে যেহেতু আসতে পারিনি, কোনো কাজই কিন্তু গোছানো হয়নি। তো এসেই দেখো ঠাকুরের সিংহাসনটা আগে ক্লিন করে নিলাম। ক্লিন বলতে ওই ঠাকুরের সিংহাসনটা হালকা করে মুছে নিই আর বাসি ফুলগুলো তো সন্ধ্যাবেলায় সমস্ত কিছু নামিয়ে রাখি। আর দেখো সেই সঙ্গে ঠাকুর ঘরটাও মুছে নিলাম। তারপরে জানো তো আজকে মা পান পাতা, ফুল, দূর্বা সমস্ত কিছু তুলে দিলেও বেলপাতাটা কিন্তু তুলে দেয়নি। তো সেই জন্য দেখো এই ঘরের জানলা দিয়ে ওই যে গাছটা দেখা যাচ্ছে ওটা হলো বেল গাছ। তো ওখান থেকে এখন কিছু বেলপাতা নেব। তো হাতের নাগালে একেবারেই নেই, তো খুব কষ্টে এখান থেকে কয়েকটা বেলপাতা নিয়ে নিলাম। আর এখন দেখো একটা ফুলের ঝুড়ি বের করে নেব। ঝুড়ি বলতে ফুলের সাজি তো আমার ঠাকুর ঘরে একটা আছেই, তো এখানে বড় একটা ডালা রয়েছে, ওইটাই বের করে নেব। যেহেতু অনেক রকমের ফুল বেলপাতা থাকে, তো এই বড় পাত্র হলে কি হয় ওগুলো সমস্ত কিছু আলাদা করে রাখা যায় আর ওগুলো খুঁজে পেতেও খুব সুবিধা হয়। তো সেই জন্য দেখো এটা অনেক দিন ঘরে তোলা ছিল, তার জন্য আর কি এটা এরকম নোংরা নোংরা লাগছে দেখতে। তো এটাকে সময় করে আমি ভাবছি একদিন পরিষ্কার করে নেব। তো তারপরে দেখো সমস্ত রকমের ফুল, বেলপাতা, দূর্বা, তুলসী পাতা, ধুত্রা ফুল, তারপরে হচ্ছে আকন্দ ফুল, সমস্ত কিছুই কিন্তু এখানে আলাদা আলাদা করে রেখে দিলাম। এতে করে কিন্তু পুজো দেওয়ার সময় এগুলো খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। তো তারপরে দেখো একটু চন্দনও বেটে নিচ্ছি। আর এই ঠাকুর ঘরের এই গোছগাছ করতেই কিন্তু একটু বেশি সময় লেগে যায়। তো এগুলো গোছানো হয়ে গেলে পুজো দিতে আর কিন্তু অতটাও টাইম লাগে না। তো ফুল, বেলপাতা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন দেখো প্রসাদ তৈরি করে নিচ্ছি। তো প্রসাদে আজকে দেবো একটুখানি লেবু আর আঙুর। তো এগুলোই আমার ঘরে অ্যাভেলেবেল ছিল। নিচে অবশ্য অনেক রকমের ফল রয়েছে, তো সেগুলো আর নিয়ে এলাম না, এগুলো দিয়েই ভাবছি পুজোটা দিয়ে দেবো। আর জানো তো ঘটে আমি আগে কলা দিতাম, তো এখন কলাটা দিই না কেন বলো তো? রাতের বেলা হয়তো ইঁদুর টিঁদুর কিছু একটা এসে ওই কলাটা খেয়ে নেয়, আবার কখনো কখনো দেখি ঘরটাকে একেবারে উল্টে ফেলে দেয়।
তো সেই জন্যই আর কি কলাটা দিই না, কলার যেহেতু একটা আলাদা গন্ধ রয়েছে তো সেই গন্ধেই বোধহয় ওরা আসে। তো সেই জন্য দেখো ঘটের উপর আমি একটা সুপারি দিই, আর ঘটের মধ্যে দিয়ে দিয়েছি 7টা দূর্বা, একটা কাঁচা টাকা, একটুখানি হলুদ, আর দিয়েছি একটা হরিতকি। তো তারপর দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এরকম সুন্দর গোছানো পুজোর জিনিসপত্র দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো এখানে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। তো এখন যেহেতু অনেক বেলা রয়েছে, খাওয়া দাওয়া করতে অনেক দেরি, তো এখন ঘরের যে সমস্ত কাজগুলো বাকি ছিল ওইগুলোই আর কি ধীরে সুস্থে করে নেব। আর ওই যে পুজোটা দিয়ে নিলাম, তো এখন কোনো তাড়া নেই, ওই দুপুরে খাওয়ার আগে পর্যন্ত কিন্তু আমি অনেকটা সময় হাতে পাবো, আর ততটা সময় ধরে আর কি ঘরের সমস্ত কাজ আমি গুছিয়ে নিতে পারবো। তারপর এদিকে দেখো দুধটা বসিয়ে রেখে গেছিলাম পুজো দিতে, তো এখানে দেখো 500 দুধ শুকিয়ে একেবারে 250 গ্রাম হয়ে গেছে। তো এখন এসে গ্যাসটাকে বন্ধ করে দিলাম, আর এখন যাব একটুখানি ছাদে। তো পুজো তো কমপ্লিট হয়ে গেল, তো এখন চলো যাই ছাদে। ছাদে একটা ইন্টারেস্টিং জিনিস তৈরি হচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাই আর আমিও দেখে আসি। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আর কি জিনিসটা তৈরি করার, তো সব কিছু ইনকমপ্লিট ছিল, তাই আর কি হচ্ছিল না। তো শেড হলো, এখন আস্তে আস্তে সব হবে। তো এই দেখো শেড লাগানো আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে বললাম অন্য একটা কাজ রয়েছে, তো সেটা আগামী ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব, আগে থেকে কিছু বলবো না। তো কালার কম্বিনেশনটা কেমন লাগছে তোমরা জানিও। একদম উপরে দেওয়া হয়েছে ব্লু কালার, আর সাইডেরগুলো দেওয়া হয়েছে রেড আর গ্রের কম্বিনেশনে। তো এই দেখো এখানে ফ্যান লাগানোর জন্য হুকও লাগানো হয়েছে, আর এই দেখো আমাদের উপরে মানে 3 তলাতে একটা রুম রয়েছে, তো এটা আমরা স্টোর রুম হিসাবে ব্যবহার করি। তো এটাকেও ভাবছি থাকার উপযোগী করে তুলবো। তো বাবা বলেছে এই জিনিসগুলো সব পরিষ্কার করিয়ে দেবে, তারপরে আর কি এই ঘরটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে নেব। তো ওখানে সব কিছুই রয়েছে, দেখো একটা ফিক্সড বেডও রয়েছে, তারপরে ইলেকট্রিকের সমস্ত ওয়্যারিং করা রয়েছে, তারপরে এখানে দেখো আমাদের ক্যারামের যে স্ট্যান্ডটা রয়েছে ওটাও এখানে রাখা হয়েছে। তো ক্যারামটা তো ওই ছাদে নিয়ে যাওয়া হবে, শেডের নিচে ওখানে সেট করা হবে, আর এই সমস্ত কিছু সরিয়ে দিলে তারপরে আর কি ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। আর এখানে দেখো আমার গাছ লাগানোর জন্য কিছু মাটি মিক্সড করা রয়েছে, সার সমস্ত কিছু দিয়ে। তো ছাদটা যেহেতু খোলা ছিল, আর আমাদের এইদিকে না হনুমানের ভীষণ উপদ্রব, তো আগে আমার ছাদে অনেক গাছ ছিল, অনেক বাগান ছিল, তো সমস্ত কিছুই আর কি হনুমানে 2 দিন পরে পরে এসেই সব ভেঙে নষ্ট করে দিত। তো এইবারও শীতের সময় ভেবেছিলাম গাছ লাগাবো, তারপরে ভাবলাম যে না, অত রিস্ক নিয়ে লাভ নেই, ছাদটাকে আগে গোছানো হোক, তারপরে আর কি নতুন করে গাছ লাগানো শুরু করব। তো তারপরে দেখো ঘরে চলে এলাম, আর এই দেখো বিছানাগুলো ওই যে বাসি বিছানা তোলার মতো করে তুলে ঝাড় দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো অন্যান্য দিন যেভাবে প্রপারলি গুছিয়ে রাখি সেভাবে কিন্তু আজকে আর গোছানো হয়নি। তো এখন যেহেতু এই যে একটু রেস্ট করব, তাই ভাবছি যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো আগে কমপ্লিট করি, তারপরে আর কি বিশ্রাম করা যাবে। সুস্মিতা দিভাই লিখেছে শাড়ি পরতে তো ভালো লাগে, কিন্তু এই প্রচণ্ড গরমে শাড়ি পরে কিন্তু একদমই কাজ করা যায় না। হ্যাঁ গো দিদিভাই, একদমই তাই, শাড়ি পরতে ভালো লাগে, শাড়ি পরলে দেখতেও কিন্তু ভালো লাগে, কিন্তু এই যে এত রকমের কাজকর্ম এগুলো কিন্তু শাড়ি পরে কিছুই করা সম্ভব হয় না। নিউ ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই লিখেছে স্যালাডটা খুব সুন্দর হয়েছে, অনেক হেলদি। তো থ্যাংক ইউ দিদিভাই, আর এখন থেকে জানো তো আমি একটু হেলদি থাকার চেষ্টা করছি। অলোকা দেবনাথ দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তো থ্যাংক ইউ দিদিভাই। তো তারপরে দেখো আমার বেডরুমটা গুছিয়ে লিভিং রুমে চলে এলাম, আর ওই যে ফার্নিচারগুলো কিন্তু আজকে আগেই ডাস্টিং করে নিয়েছি, বিছানা ঝাড় দেওয়া, ফার্নিচার ডাস্টিং করা এগুলো আগেই হয়ে গেছিলো। তো ওই যে প্রপারলি বিছানাটা আর কি গোছানো হয়েছিল না, তাই আর কি বিছানাটা গুছিয়ে নিলাম, আর এদিকে দেখো সোফাটাও এখানে গুছিয়ে নিচ্ছি। তো এই যে যেহেতু কুশনগুলো থাকে, তো এগুলো একটুখানি বসার পরে একটু এলোমেলো হয়ে যায়, তো সবসময় আর কি আমি এগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তৃষ্ণা সাহা দিদিভাই লিখেছে তোমাদের খাওয়া দাওয়া একসাথে, তাহলে উপরে কিচেন, মাইক্রোওয়েভ, ফ্রিজ সব কিছু এগুলো কি করে ইউজ করো? তো কি বলো তো দিদিভাই, আমাদের নিচের রান্নাঘরেও কিন্তু মাইক্রোওয়েভ, ফ্রিজ সব কিছুই আছে। তো উপরে যেহেতু কিচেনটা রয়েছে, তাই ওটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। আর অনেক সময় উপরেও ঠান্ডা জলের প্রয়োজন হয়, বা অনেক খাবার আছে সেগুলো ফ্রিজে রাখতে হয়, বা নিচের ফ্রিজে লোড বেশি হয়ে গেলে তখন আবার উপরের ফ্রিজে রাখা হয়। আর নিচে যে মাইক্রোওয়েভটা রয়েছে ওটাতে আমার হচ্ছে বেকিং, গ্রিলিং এগুলো হয় না, শুধুমাত্র খাবার গরম করা হয়। তো সেই জন্য আর কি উপরে যে মাইক্রোওভেনটা ওটা নতুন নিয়েছি, তো ওটাতে হচ্ছে সব কিছুই করা যায়। তো উপরের জিনিসপত্রগুলো খুব বেশি ইউজ হয় না, খুব প্রয়োজন না হলে আর কি ওগুলো ইউজ করা হয় না। আর ফ্রিজটা এমনি চলে, সবসময়ই ফ্রিজটা চলে, যেহেতু বাবার জন্য দুধ রাখা হয়, তো কোনো দিন দুধটা বেঁচে গেলে সেটা রাখা হয়।
তারপর নিচের ফ্রিজের ডিপ ফ্রিজটা যেহেতু ছোট, তো একটু বেশি করে মাছ মাংস আনা হলে সেটা আবার উপরের ফ্রিজে রাখা হয়। তো এভাবেই চলে আর কি। তো দেখো তারপরে চলে এলাম এই স্টাডি রুমটা একটু গুছিয়ে নিতে। তো সমস্ত কিছু আর কি অগোছালো হয়ে গেছিলো, তাই ভাবছিলাম যে এখন যেহেতু সময় রয়েছে তাই একটু বসে এগুলো গুছিয়ে দিই। তো এখানে যেহেতু বাবাইয়ের বাড়িতে প্র্যাকটিস করা কপি, তারপরে ও টিউটরের কাছে প্র্যাকটিস করে সেই সমস্ত কপিগুলো, স্কুলের কপিগুলো, তারপর ড্রয়িং শেখে মানে যাবতীয় যে বই খাতাগুলো হয় সব কিছুই কিন্তু এই শেলফটার মধ্যেই থাকে। তো ও গুছিয়ে দিলে কি করে, ইউজ করতে করতে একটা সময় আর কি সব মিশিয়ে ফেলে। তো সেগুলোই এখন আমি আলাদা করে দিচ্ছি। আর বুক শেলফটাতেও দেখো ধুলো পড়েছিল, তো ধুলোগুলোকে ক্লিন করে বুক শেলফটা এখন ওকে ভালো করে গুছিয়ে দিচ্ছি। তারপরে আমার গত দিনের ব্লগে আরও যারা কমেন্ট করেছে তারা হলো নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন। তো বোন লিখেছে, দিদিভাই আজকে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্টটা আমিই করলাম। আজকে একটু দেরি হয়নি আপনার ভিডিও দেখতে, আপনার ভিডিওটা ছাড়ার সাথে সাথে আমি দেখে নিলাম। আর আজকের ভিডিওটাও অনেক ভালো লেগেছে দিদিভাই। তো থ্যাংক ইউ বোন, এভাবেই আমার পাশে থেকো। তারপরে আরও কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, তারপরে কমেন্ট করেছিল হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই, আরও কমেন্ট করেছিল কথা ও আবৃত্তি থেকে দিদিভাই। তো তারপরে দেখো বুকশেলফটা গুছিয়ে নিয়ে এদিকে বেডটাও ক্লিন করে নিলাম। তারপরে আবারও দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো বাবাইকে একটু দুধ দেবো, তো সেটাই রেডি করছি। আর এদিকে হাজব্যান্ডও ফেরার সময় কিছু সিঙ্গাড়া নিয়ে এসছে, তো বাবাইয়ের জন্য দুধ আর বাকিদের জন্য সিঙ্গাড়াটা এখন রেডি করে নেব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।